ফাইন। তোমাদের পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে দেখো আর্কিমিডিসের সূত্র। সেইখানে আমরা যে যে বিষয়গুলো জানবো, প্লবত সম্পর্কে জানবো, তরল বা গ্যাসীয় পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে। বিজ্ঞানী আর্কিমিডিসের নাম তোমরা সবাই শুনেছ, কিন্তু আর্কিমিডিসের আমাদের এই পাঠ্য বিষয় অন্তর্ভুক্তিকরণের পিছনে একটা বেশ মজার ঘটনা রয়েছে, যেটা প্লবতার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিসের ঘটনাটা যদি আমরা না জানি, তাহলে প্লবতাটা হয়তো ঠিক মতো করে বুঝতে পারবো না। তাই আমি আজ তোমাদেরকে আমাদের বিষয় বোঝানোর আগে আর্কিমিডিসের সেই মজার গল্পটাই বলবো। কি সেই মজার গল্প? না, তৎকালীন যুগে প্রায় আজ থেকে 2000 বছর পূর্বে ভূমধ্যসাগরীয় সিসিলি দ্বীপের সিরাকিউস নামে এক বিখ্যাত শহর ছিল। সেই শহরের রাজা ছিলেন হিয়ারো। সেই শহরে তখন গ্রিক অধিবাসীদের বসবাস। রাজা হিয়ারো ছিলেন একদিকে যেমন যুদ্ধ পিপাসু, অন্যদিকে তিনি ছিলেন ধর্মভীরু। তাই যখনই তিনি কোনো যুদ্ধে জয়লাভ করতেন, তখন দেবতাকে কিছু না কিছু অর্পণ করতেন। ঠিক সেই মতোই যুদ্ধ জয়লাভ করার পর রাজা ঠিক করলেন যে দেবতাকে একটি বিশেষ স্বর্ণমুকুট উপহার দিবেন। তার সিদ্ধান্ত মতে স্বর্ণকারকে ডাকা হলো রাজ্যসভায়, এবং তিনি রাজকোষ থেকে খাঁটি সোনা স্বর্ণকারকে দিলেন, দিয়ে বললেন একটি সুন্দর মুকুট তৈরি করে নিয়ে আসতে। রাজার কথা মতো স্বর্ণকার যথা সময়ে একটি মুকুট তৈরি করে নিয়ে এলেন। কিন্তু রাজার কি জানি মনে হলো যে মুকুটটা বোধহয় খাঁটি সোনার ছিল না। রাজার কোথাও সন্দেহ হতে লাগলো। এখনকার যুগে যদি সেই বিষয়টা হয় যে কোনো সোনার জিনিসটা সত্যিই প্রকৃত খাঁটি সোনার কিনা বা তাতে খাদ আছে কিনা, সেটা নির্ণয় করা খুব সোজা, কারণ এখন উন্নত পদ্ধতি যেটা টঞ্চ বেরিয়ে গেছে। কিন্তু তৎকালীন যুগে তো সেটা অতটা সোজা ছিল না। তখন সেই সিরাকিউস শহরের বিখ্যাত গণিতজ্ঞ এবং একদিকে বিজ্ঞানী ছিলেন আর্কিমিডিস। আর্কিমিডিসের প্রচুর প্রসার। তখন রাজা আর্কিমিডিসকে ডেকে পাঠালেন। তিনি স্বর্ণমুকুটটি আর্কিমিডিসের হাতে দিয়ে বললেন যে তোমাকে নির্ধারণ করে দিতে হবে এটি প্রকৃত খাঁটি সোনা নাকি এতে কোনো খাদ রয়েছে। আর্কিমিডিস তো বেশ একটু চিন্তিত হলেন। তিনি ভাবতে শুরু করলেন। এইভাবে ভাবতে ভাবতেই এক বেশ মজার ঘটনার মধ্য দিয়ে তিনি সমস্যার সমাধান করে ফেললেন। কি সেই মজার ঘটনা? না, আর্কিমিডিস যখন স্নান করার জন্য গোশালা, তখন গোশালা বলতো মানে স্নান ঘরে যে বাথটব থাকে, কানায় কানায় পরিপূর্ণ একটা বাথটব জল দ্বারা পূর্ণ রয়েছে, সেই বাথটব স্নান করার জন্য যেই না উনি প্রবেশ করেছেন, অমনি জল উপচে পড়লো। এটা ভীষণই সাধারণ ঘটনা, যেটা আমরা সবাই জানি। আমরা এমনকি ছোটবেলার সেই যে কাকের জল খাওয়ার গল্পটা কলসি থেকে, সেটাও আমরা জানি যে কলসির তলায় একেবারে জল ছিল, আর কাক কি করছিল, নুড়ি পাথর ফেলে ফেলে জলটা উপর দিকে তুলে নিয়ে এসেছিল। তাহলে প্রত্যেকটা ঘটনাই আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে বিশেষভাবে জড়িত, কিন্তু সেগুলোর কারণ আমরা ঠিকঠাক উদ্ভাবন করিনি বা ভেবে দেখিনি কখনো। আজ আমি তোমাদেরকে সেই সমস্ত কারণগুলো একটু ভাবাবো আমার আলোচনার মধ্য দিয়ে। তাহলে কথা মতো কি হলো না, আর্কিমিডিস কি করলেন, সেই ট্যাঙ্কির মধ্যে অর্থাৎ বাথটবের মধ্যে যা প্রবেশ করলেন, অমনি জলটা উপচে পড়লো। সাথে সাথে আর্কিমিডিসের মাথায় খেলে গেল যে তিনি পেয়ে গেলেন যে ওই মুকুটটা প্রকৃত সোনার ছিল নাকি তাতে কোনো খাদ ছিল। তখন তিনি সেই অবস্থাতেই গোটা সিরাকিউস শহর দৌড়তে দৌড়তে মহারাজের দরবারে এসে হাজির হলেন। ইউরেকা ইউরেকা বলতে বলতে, যেটা গ্রিক ভাষায় ইউরেকা আর বাংলা কথা আমরা বলি পেয়েছি পেয়েছি, অর্থাৎ তিনি সমস্যার সমাধান পেয়ে গেছেন। কি সেই সমাধান? না, তিনি কি করলেন, তখন ফিরে এলেন রাজসভায়। ফিরে এসে রাজার কাছ থেকে মুকুটটি নিলেন, নিয়ে কানায় কানায় পরিপূর্ণ একটা জলপূর্ণ পাত্রের মধ্যে মুকুটটা ফেলে দিলেন। ফেলার সাথে সাথে কি হলো, মুকুটটা যখনই জলের মধ্যে পড়লো, তখনই সে কিছুটা জল অপসারিত করলো। যে পরিমাণ তরল অপসারিত করলো, আমি তোমাদেরকে একটু এঁকে দেখানোর চেষ্টা করছি। ধরো, কানায় কানায় পরিপূর্ণ একটা পাত্রের মধ্যে তিনি ওই মুকুটটাকে ফেলে দিলেন। ফেলার সাথে সাথে কিছুটা তরল অপসারিত হলো। সেই যে অপসারিত তরলটা তিনি একটা পাত্রের মধ্যে, কিছুটা জল এখানে উপচে পড়লো, এই পাত্রে তিনি ধরে নিলেন। কতটা পরিমাণ তরল অপসারিত হলো সেটা এবার তিনি এক সাইডে রাখলেন। এবার তিনি কি করলেন, না এই মুকুটটা যে ওজনের ছিল ঠিক সমান ওজনের তিনি খাঁটি সোনা মহারাজের রাজকোষ থেকে নিলেন। এবার সেই খাঁটি সোনাটাকে তিনি একই পদ্ধতিতে কানায় কানায় জলপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়ে দিলেন।
দেখা গেল সেক্ষেত্রেও কি হলো না কিছু পরিমাণ তরল উপচে পড়লো, অপসারিত হলো। কিন্তু দেখা গেল মুকুটটা ডোবানোর ফলে যত পরিমাণ তরল অপসারিত হয়েছিল, খাঁটি সোনাটা ডোবানোর ফলে, সোনার বারটা যখন ডোবানো হলো, এটা গোল্ড, সেক্ষেত্রে অপসারিত তরলের পরিমাণ কিছুটা কম। তাহলে এটা থেকে তিনি বুঝলেন কি খাঁটি সোনার আর মুকুট দুটোরই ওজনটা সমান ছিল। তাহলে ওজনটা যদি সমান হয় তার মানে দুটো ক্ষেত্রেই অপসারিত তরলের পরিমাণটাও সমান হওয়া উচিত ছিল। কিন্তু দেখা গেল যে খাঁটি সোনার ক্ষেত্রে অপসারিত তরলের পরিমাণটা কম হলো আর মুকুটের ক্ষেত্রে বেশি হলো। এটা থেকে একটা সিদ্ধান্তে আসা গেল যে তার মানে ওই মুকুটটা খাঁটি সোনার দ্বারা তৈরি ছিল না, ওতে সোনার পরিবর্তে সোনার জায়গাতে অন্য কোনো ধাতব পদার্থ মেশানো হয়েছে, যার ফলে এই অপসারিত তরলের পরিমাণটা কম বেশি হয়েছে। এটা থেকে তিনি এই কথাটা বলে দিতে পারলেন। মহারাজও ভীষণ খুশি হলেন এবং তিনি স্বর্ণকারকে শাস্তি প্রদান করলেন। এখানে আমি তোমাদেরকে সেই বিষয়টাই বলবো। তাহলে এই যে মজার ঘটনাটা জানলাম যে তরল অপসারিত হবে, বিষয়টা কিরকম না, যখন খুব চোখের সামনে দেখো আমাদের ভেসে উঠছে জিনিসটা, কানায় কানায় পরিপূর্ণ কোনো পাত্র তরল দ্বারা যদি পূর্ণ থাকে, তাতে যদি আমরা কোনো বস্তু যেটা তরলে অদ্রবণীয় অর্থাৎ দ্রবীভূত হবে না এরকম বস্তুকে ডুবিয়ে দিই, সেক্ষেত্রে কিছু পরিমাণ তরল অপসারিত হবে বা বস্তুটা তরলকে অপসারিত করবে। কেন করবে সেটাই আমরা এখানে জানবো। এখানে দেখো আমি একটা ব্লক এঁকেছি, যে এই ব্লকটাকে একটা তরলপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে। ব্লকটাই তরলপূর্ণ পাত্রের মধ্যে রয়েছে। ব্লকটার সমগ্র তলের ক্ষেত্রফল সমান। তাহলে ব্লকটা যে গভীরতার মধ্যে যখন প্রবেশ করলো তরলের মধ্যে, সেক্ষেত্রে ওই ব্লকটার মানে ধরো একটা লুডোর ছক্কা, তার সাইডের যে তলগুলো অর্থাৎ পার্শ্ব তলগুলো ওপর থেকে সমান গভীরতায় রয়েছে। তাহলে পার্শ্ব তলগুলোতে একই পরিমাণ চাপ সব দিক দিয়ে প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ তাই জন্য পার্শ্ব তলগুলোর উপর প্রযুক্ত চাপ সব দিক থেকে যেহেতু সমান, তাই মোট চাপ বা মোট ঘাত পার্শ্বতলের উপর শূন্য হয়ে গেল। কিন্তু এই যে তলটার উপরের তল আর নিচের তল দুটো সমান গভীরতায় নেই। ওপরের তলটা দেখো তরলের উপরের তল থেকে যথেষ্ট কম গভীরতা রয়েছে আর নিচের তলটা যথেষ্ট বেশি গভীরতা রয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই যেহেতু আমরা জানি চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল উভয় ক্ষেত্রে সমান, তাহলে চাপ ঘাতের সঙ্গে সমান হবে, কারণ ব্লকটার সব তলের ক্ষেত্রফল সমান আমি আগেই বলেছি। তাহলে ক্ষেত্রফল যেহেতু সমান তার মানে চাপটা ঘাতের সঙ্গে সমান হবে। তাহলে ওপরের তল চাপ নির্ভর করে আবার কিসের উপর, গভীরতার উপর, এইচ রো জি। অভিকর্ষজ ত্বরণ একই হবে, রো তরলের ঘনত্ব একই তরল, তাহলে নির্ভর করছে শুধুমাত্র গভীরতার উপর। তাহলে ওপরের তলের যেহেতু গভীরতাটা কম উপরে তরলের উপরিতল থেকে, তাহলে স্বাভাবিকভাবেই এ বি সি ডি এই তলটার উপর প্রযুক্ত চাপও কম, অর্থাৎ নিম্নভিমুখী যে চাপ সেই চাপের পরিমাণ কম। আর নিচের তলে যেহেতু গভীরতাটা বেশি, যে নিচের তল অর্থাৎ ই এফ জি এইচ এই তলের যেহেতু বেশি গভীরতায় রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এই তলের উপর প্রযুক্ত চাপের পরিমাণ বেশি, অর্থাৎ এই তল যে ঘাত প্রয়োগ করবে ঊর্ধ্বভিমুখী সেই ঘাতের পরিমাণ বেশি। তাহলে নিম্নাভিমুখী যে ঘাত এবং ঊর্ধ্বাভিমুখী যে ঘাত দুটোর মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা লব্ধি ঘাত যদি বের করি, যে ব্লকটা এই তরলটা এই ব্লকটার ওপর কোন দিকে এবং কত পরিমাণ ঘাত বা বল প্রয়োগ করছে, স্বাভাবিকভাবেই তরল কর্তৃক এই ব্লকের ওপর নিম্নাভিমুখী যে ঘাত ছিল অর্থাৎ নিচের দিকে যে ঘাত ছিল সেটা কম, কার তুলনায় না ঊর্ধ্বমুখীর তুলনায়। তাহলে স্বাভাবিকভাবে তরলটা ওই ব্লকটার ওপর ঊর্ধ্ব অভিমুখী একটা লব্ধি বল প্রয়োগ করছে। তাহলে তরল যদি ব্লকটার ওপর নিচের দিক থেকে ওপরের দিকে একটা, নিচ থেকে ওপরের দিকে একটা বল প্রয়োগ করে, তাহলে এই ব্লকটা তরল কি ডুবে যাবে না, কারণ তরলটা ব্লকটাকে উপরের দিকে উঠতে সাহায্য করছে এবং তার ফলে কি হবে, ব্লকটা ওই তরলের মধ্যে ভেসে উঠবে বা ডুবে ভেসে থাকবে। এই ঘটনাটা ঘটবে। এই ঘটনাটা কেন ঘটছে না, ব্লকটা তরলে নিমজ্জিত, ব্লকটাকে যখন আমরা তরলে নিমজ্জিত করলাম, নিমজ্জিত করার ফলে এই যে নিচের দিক থেকে ওপরের দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী যে একটা বল প্রযুক্ত হচ্ছে, যার ফলে ব্লকটার যে প্রকৃত ওজন সেই ওজনের কিছুটা হ্রাস ঘটছে। ওজনের হ্রাস ঘটছে বলেই তাই জন্যই ব্লকটা উপরের দিকে উঠে যেতে পারছে।
এইটাই হলো বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র, এবং ওটাই তিনি তার স্নান করার সময় উপলব্ধি করতে পেরেছিলেন যে যখন তরল বা গ্যাসীয় পদার্থে অদ্রবণীয় কোনো বস্তুকে আমরা তরলে বা গ্যাসে নিমজ্জিত করব, সেক্ষেত্রে ওই বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটবে। এবং কতটা পরিমাণ হ্রাস ঘটবে না, ওই বস্তুটা তরলে নিমজ্জিত করার ফলে যে পরিমাণ তরল অপসারিত হলো, সেই অপসারিত তরলের সঙ্গে বস্তুর ওজনটি সমান হবে। যে পরিমাণ তরল অর্থাৎ যেটা তরল ছিল বস্তুটা নিমজ্জিত করার ফলে বস্তুটা তার ওজনের সমান পরিমাণ তরলকে অপসারিত করে দিয়ে নিজে সেই স্থানটা দখল করলো। এই ঘটনাটাই বিজ্ঞানী আর্কিমিডিস বলেছিলেন, এবং সেটাই হলো বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র। এবারে আসি এই দ্বিতীয় প্লবতার কথা। তাহলে এক্ষুনি বললাম যে নিচের দিক থেকে ওপরের দিকে এই ব্লকটার ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হচ্ছে, যে বলটার জন্যই ওই ব্লকটা তরলে ডুবে গেল না। এই ঊর্ধ্বমুখী বলটাকেই বলা হচ্ছে প্লবতা বল। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করি, তাহলে তরল পদার্থ ওই বস্তুটির উপর একটা ঊর্ধ্বাভিমুখে বল প্রয়োগ করে, সেই বলকেই বলা হয় প্লবতা বল। এবং এই প্লবতা বলই ঠিক করে দেবে কোনো বস্তু তরলে ডুবে যাবে না ভেসে থাকবে, এই ঘটনা ঠিক করে দেবে। তাহলে প্লবতা কি সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা আসবো প্লবতার থেকে, এই দুটো জিনিস একটু পরে আলোচনা করছি। প্লবতার থেকে যে জিনিসটা আসবো সেটা হচ্ছে গিয়ে বস্তুর ভাষণ বা নিমজ্জনের শর্ত বা সূত্রগুলো কি। প্লবতার মধ্য থেকে আমরা তিনটে জিনিস পাবো। একটা হচ্ছে কোনো বস্তু তরল পদার্থে সম্পূর্ণরূপে ভেসে যাবে কিনা, অর্থাৎ W1 সমান W2। 2 নাম্বার পাচ্ছি W1 গ্রেটার দেন W2। 3 নাম্বার পাচ্ছি W1 লেস দেন W2। এবারে আসি W1 W2 টা কি না, যদি আমরা কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করতে চাই, একটা বস্তু সেটাকে তরল পদার্থে নিমজ্জিত করতে চাইছি, আর তরলটা কি চাইছে না বস্তুটাকে তরলের মধ্যে যেতে দিবে না, অর্থাৎ দুজনের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়েছে। যদি সাধারণ কথাই বলি, বস্তু তরলে যেতে চাইছে, তরল বস্তুকে তার মধ্যে ডুবতে দেবে না, সেই জন্য তরল একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, আর বস্তুর যেহেতু নিজস্ব ওজন বল রয়েছে, সেই ওজন বল নিচের দিকে কাজ করছে। অর্থাৎ প্লবতা সর্বদা বস্তুর ওজন বলের বিরুদ্ধে কাজ করে, সেই জন্যই কোনো বস্তুকে তরল নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। কারণ যেহেতু প্লবতা বস্তুর ওজন বলটাকে কমিয়ে দেয় বা কমিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই জন্যই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। তাহলে এই বস্তুটা, যে বস্তুকে নিমজ্জিত করতে চাইছি, তার ওজন যদি W1 ধরি, আর তরল কর্তৃক যে প্লবতা বল প্রযুক্ত হচ্ছে সেটাকে যদি W2 ধরি, বা প্লবতার ইংরেজি যেহেতু বয়েন্সিতে আমরা B দিয়েও ধরতে পারি, অর্থাৎ W2 এর জায়গায় আমরা এটা B ও রাখতে পারি। W আর B দিয়ে লিখে নিই, W equals to B, W greater than B, W less than B। তাহলে 1 নম্বর শর্ত কি, W equals to B, অর্থাৎ যে বস্তুটাকে আমি তরলে নিমজ্জিত করছি তার ওজন বল যা হবে, তরল কর্তৃক প্লবতা বল যদি ঊর্ধ্বমুখী সমান হয়, অর্থাৎ নিম্নাভিমুখী বল এবং ঊর্ধ্বাভিমুখী বল বস্তুটার উপর দুটোই যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বস্তুটা তরলের মধ্যে না ডুবে যাবে, অর্থাৎ পাত্রের একেবারে নিচেও পড়ে যাবে না, আর একদম তরলের উপরিতলের উপরে উঠে যাবে না, মানে প্রকৃতভাবে ভেসেও যাবে না, অর্থাৎ বস্তুটা তরলের মধ্যে ঠিক এইভাবে ডুবু ডুবু অবস্থায় ভেসে বেড়াবে। বস্তুটা তরলের মধ্যে ডুবু ডুবু অবস্থায় ভেসে বেড়াবে, এইরকম ঘটনাটা ঘটবে। যদি এটা হয়, এটা যদি হয় W গ্রেটার দেন B যদি হয়, অর্থাৎ বস্তুটার ওজন বল মানে নিম্নাভিমুখী বল যদি প্লবতা বলের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে বুঝতেই পারছি নিচের দিক থেকে যে ঊর্ধ্বমুখী বল তরল দিচ্ছিল তার থেকে যদি বস্তুর ওজন বল বেশি হয়, তাহলে বস্তুটা কি হবে, পাত্রের নিচের দিকে চলে আসবে, মানে তরল ভেদ করে চলে আসবে, অর্থাৎ এক্ষেত্রে বস্তুটা পাত্রের নিচে চলে আসবে। এখানে 3 নম্বরে কি, W less than B, অর্থাৎ বস্তু কর্তৃক ওজন বল নিম্নাভিমুখী যদি কম হয় ঊর্ধ্বমুখী প্লবতা বলের তুলনায়, সেক্ষেত্রে বস্তুটা কি হবে না তরলের উপরিতলে গিয়ে ভেসে উঠবে। এটা তরলের উপরিতল,
তরলের উপর ভেসে থাকবে। এই তিনটে জিনিস আমরা পরিলক্ষিত করতে পারবো। যদি সাম্য অবস্থায় বস্তুর ভাসনের শর্তের কথা বলি, সাম্য অবস্থা মানে কি? সাম্য অবস্থার সাম্য কথার অর্থ হচ্ছে ইকুইলিব্রিয়াম। বাংলার থেকে ইংরেজিটা বললে হয়তো বুঝতে একটু বেশি সুবিধা হবে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম মানে যখন সমান সমান, না সামনে না পিছনে কোনো দিক থেকে কোনো ধরনের বলের দ্বারা সে প্রতিহত হচ্ছে না, ঠিক সমান ভাবে থাকছে, তখনই আমরা তাকে সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম অবস্থা বলছি। যেটা আমরা বুঝতে পারছি এই শর্তের মাধ্যমে তরলের মধ্যে বস্তুকে নিমজ্জিত করলে সে সাম্য অবস্থায় ভেসে থাকতে পারবে। অর্থাৎ ঠিক ডুবন্ত ভাষা, ডুবুডুবু ভেসে অবস্থা, মানে যখন বস্তুর যে ভার কেন্দ্র গ্র্যাভিটেশনাল ওয়েভ, সে গ্র্যাভিটি এবং প্লবতা কেন্দ্র বি দুটো একই রেখায় থাকবে, সেক্ষেত্রে বস্তু সাম্য অবস্থায় তরলের মধ্যে ভেসে বেড়াবে। এটা হচ্ছে সাম্য অবস্থায় বস্তুর ভাসনের শর্ত। এখন আমরা যদি ঘনত্বের কথা বলি, সেটা কি আসবে না, ঘনত্বটা কি? এর আগে আমরা জেনেছি যে কোনো বস্তুর ঘনত্বই নাকি স্থির করে দেয় সেই বস্তুটা কতটা ভারী না কতটা হালকা। ধরো একটা সমান আয়তনের, একই পরিমাণ আয়তন, এক টুকরো কাঠ নিলাম এবং এক টুকরো লোহা নিলাম। দুটো ক্ষেত্রে আমরা যদি দেখি ওজন করি, একই আয়তন বলে সে দুটোরই ওজন করি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের সাধারণ ধারণা বলছে যে লোহার টুকরোটা কাঠের তুলনায় বেশি ভারী হবে। তাহলে এক্ষেত্রে কি স্থির করছে যে লোহার টুকরোটা ভারী কাঠের তুলনায়? সেটাই হলো ঘনত্ব। অর্থাৎ একক আয়তনের ভরকেই বলা হয় বস্তুর ঘনত্ব। ঘনত্বকে যদি আমরা, ঘনত্বের ইংরেজি হচ্ছে ডেনসিটি, ঘনত্বের ইংরেজি ডেনসিটি। ঘনত্বকে যদি আমরা ডি দিয়ে চিহ্নিত করি, তাহলে সেই ঘনত্ব ডি সমান বস্তুর ভর এম বাই আয়তন। এক্ষুনি বললাম একক আয়তনের, অর্থাৎ ভি যদি 1 হয়, অর্থাৎ একক আয়তনের কোন বস্তুর ভরকেই বলেছি আমরা বস্তুর ঘনত্ব। একক আয়তনের বস্তুর ভরকেই বলা হলো বস্তুর ঘনত্ব। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বস্তুর আয়তন যদি আলাদা আলাদা বস্তু নিলাম, কিন্তু প্রত্যেকের আয়তনকে যদি একই রাখি, তাহলে যে বস্তুর ভর যত বেশি হবে তার ঘনত্ব তত বেশি হবে। উল্টোটা বলতে পারি, যার ঘনত্ব যত বেশি হবে তার ভরও তত বেশি হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘনত্ব বস্তুর ভর এবং আয়তনের অনুপাত। তাহলে এর আমরা একটা নির্দিষ্ট একক এবং মাত্রা পাবো। এককটা কি? ভরের একক এবং আয়তনের এককের সঙ্গে সমান হবে। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম এবং আয়তনের একক সেন্টিমিটার কিউব, অর্থাৎ গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবং এসআই পদ্ধতিতে, এটা সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে গ্রাম হয়ে যাবে কিলোগ্রামে এবং সেন্টিমিটার কিউব হয়ে যাবে মিটার কিউবে। যদি মাত্রার কথা বলি কি আসবে? ভরের আয়তন বা আয়তনের, ভরের মাত্রা বা আয়তনের মাত্রা। তাহলে ভরের মাত্রা এম এবং আয়তনের মাত্রা আমরা জানি এল কিউব, মাইনাস এল কিউব এলো কারণ এটা নিচেরটা উপরে উঠে গেছে, অর্থাৎ এম বাই এল কিউব। এটা হয়ে গেছে এম এল টু দি পাওয়ার -1। এটা গেল ঘনত্বের মাত্রা। খুব সাধারণ জিনিস, শুধু যেটুকু বুঝলাম যে আলাদা আলাদা বস্তু নিলাম, প্রত্যেকের আয়তনকে যদি আমরা একই রাখি, তাহলে তার ঘনত্ব স্থির করে দিবে বস্তুটা ভারী না হালকা। এবারে যদি আপেক্ষিক ঘনত্বের কথা বলি, সে আপেক্ষিক ঘনত্ব জিনিসটা কি না, আপেক্ষিক ঘনত্ব হলো এমন একটা রাশি যেটা দুটো ঘনত্বের অনুপাত আকারে প্রকাশ করা যায়। আপেক্ষিক ঘনত্বকে, আপেক্ষিক ঘনত্বকে ইংরেজিতে বলা হয় স্পেসিফিক ডেনসিটি। আমরা এস দিয়ে চিহ্নিত করতে পারি আপেক্ষিক ঘনত্ব, আমরা এস দিয়ে চিহ্নিত করতে পারি। আপেক্ষিক ঘনত্ব মানে পদার্থের ঘনত্ব, মানে যে পদার্থের আমরা আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে চাইছি, সেই পদার্থের যে নরমাল সাধারণ ঘনত্ব অর্থাৎ একক আয়তনের ভর, সেই ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এবারে বলি ওই জলের ঘনত্বটাকে কেন নিলাম। আমরা জলের বৈপরীত্য ধর্ম থেকে জানি যে জল হলো এমন একটা তরল পদার্থ, যে তরল পদার্থকে যদি 0 থেকে আমরা উত্তপ্ত করতে থাকি, অর্থাৎ তাপ দিতে থাকি, তাহলে 0 ডিগ্রি থেকে তরল পদার্থ জলের আয়তন ক্রমশ কি হতে থাকে? জলের আয়তন ক্রমশ
4 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 থেকে যখন আমরা জলের আয়তন বাড়াতে থাকবো, বাড়াতে বাড়াতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত যখন আসবো, দেখা যাচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এসে জলের আয়তনটা সবচেয়ে কম। এক্ষুনি আমরা এখানে লিখেছিলাম ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন যদি সবচেয়ে কম হয়, সেক্ষেত্রে ঘনত্ব হবে সবচেয়ে বেশি। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম, সর্বনিম্ন, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে আয়তন হচ্ছে 0 থেকে যখন আমরা উত্তপ্ত করে করে গেছি, দেখা গেছে আয়তন কমতে কমতে 4 ডিগ্রিতে আয়তনটা সবচেয়ে কম, অর্থাৎ তরলটা উঠছে যাওয়ার পরিবর্তে তরলটা কি হচ্ছে, নিম্নাভিমুখী হয়েছে। এরপর যখন আমরা 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, 6 ডিগ্রি এইভাবে পরপর আবার উত্তপ্ত করতে শুরু করব, সেক্ষেত্রে জল ও অন্যান্য তরলের মতো সাধারণ ধর্মে প্রদর্শন করবে, অর্থাৎ সেক্ষেত্রে আয়তন ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ঘনত্ব কমতে থাকবে। তাহলে কি দেখলাম, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল যেহেতু একটা বিশেষ ধর্ম দেখায়, এবং সেই জন্য ওই ধর্মটাকে আমরা প্রমাণ হিসাবে ধরে নিয়ে ও যে কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্ব বের করতে পারি। অর্থাৎ পদার্থের ঘনত্ব যদি ডি হয় এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ঘনত্ব মানে জলের ঘনত্ব যদি D0 হয়, তাহলে আপেক্ষিক ঘনত্বের সঙ্গে ঘনত্বের একটা সম্পর্ক পেলাম, এর সমান D/D0। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি যেটা বলছি, তার মান সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক এক্ষুনি আমরা দেখলাম গ্রাম পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং এসআই পদ্ধতিতে 1000 মানে 10⁻³ কেজি পার মিটার কিউব। এটা আমরা মনেও রাখতে পারি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের সিজিএস পদ্ধতিতে ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সবচেয়ে বেশি, এবং এসআই পদ্ধতিতে 10⁻³ কেজি পার মিটার কিউব। এবারে আসি যে আপেক্ষিক ঘনত্বের কোনো একক আছে কিনা। দেখো, আমরা যখন অনুপাত পড়েছিলাম জানি অনুপাত জিনিসটা কি না, সমজাতীয় যখন রাশিকে আমরা তুলনা করব তখন তাদের অনুপাতে প্রকাশ করতে হয়। এখানে আপেক্ষিক ঘনত্ব হলো একটা অনুপাত যেখানে সমজাতীয় দুটো রাশি রয়েছে। পদার্থের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, অর্থাৎ ঘনত্ব সমজাতীয় রাশি। সমজাতীয় রাশির যখন আমরা অনুপাত বের করব, তার ফলে যে রাশি পাওয়া যাবে, অর্থাৎ এখানে আপেক্ষিক ঘনত্ব পাওয়া যাচ্ছে, এর কোনো একক হয় না একই রাশির অনুপাত হওয়ার জন্য, তাই এর কোনো এককও নেই এবং এর কোনো মাত্রাও নেই। এবারে যদি আমরা পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের মধ্যে একটা খুব সাধারণ তুলনামূলক আলোচনা করতে চাই, কি পাবো না, দেখলাম পদার্থের ঘনত্বের নির্দিষ্ট একক আছে এবং তার মাত্রাও আছে, যেটা আপেক্ষিক ঘনত্বের এককও নেই, মাত্রাও নেই। পদার্থের ঘনত্ব দুটো ঘনত্বের অনুপাত, অর্থাৎ পদার্থের ঘনত্ব হচ্ছে একক আয়তন ভর। একটু আগে দেখলাম রো বা ডি, রো বলি বা ডি বলি যাই বলি, সমান হলো m/v, অর্থাৎ একক আয়তন ভর। এইটা যদি 1 হয়ে যায়, একক আয়তন ভরকেই বলা হচ্ছে পদার্থের ঘনত্ব, মানে এটা ভর এবং আয়তনের অনুপাত। আর আপেক্ষিক ঘনত্ব হলো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি না পদার্থের ঘনত্ব স্থির করে দেয় যে একই ধরনের যদি একই আয়তনের যদি পদার্থ ভিন্ন ভিন্ন পদার্থ নিই, একই আয়তন রেখে ভিন্ন ভিন্ন পদার্থ নিই, তাহলে সেই কোন পদার্থটা ভারী এবং কোন পদার্থটা হালকা সেটা আমরা পদার্থের ঘনত্ব থেকে বের করতে পারি। কিন্তু আপেক্ষিক ঘনত্বের মান নির্দিষ্ট, সেটা আমরা কোনো পদ্ধতি, যেহেতু কোনো এককই নেই তাই সিজিএস এসআই কে বলার কারণে আপেক্ষিক ঘনত্বের মান একটা নির্দিষ্ট থাকে নির্দিষ্ট পদার্থের জন্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সিজিএস এবং এসআই পদ্ধতি অনুযায়ী পদার্থের ঘনত্বের মান বদলে যেতে পারে, যে এক্ষুনি যেটা জলের জন্য দেখলাম, কিন্তু আপেক্ষিক ঘনত্বের মান এইভাবে পরিবর্তিত হয় না। তাহলে এখানে আমরা যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য যে যে ছোট ছোট সূত্রগুলো দেখতে পেলাম, কি দেখতে পেলাম আমরা, ভাষণ এবং নিমজ্জনের শর্তে ওখানে ছোট ছোট প্রশ্ন সলভ করতে পারি, অর্থাৎ যে বস্তুর ভর বা বস্তুর ওজনের সঙ্গে প্লবতা সমান, বস্তুর ওজন প্লবতার থেকে বেশি, বস্তুর ওজন প্লবতার থেকে কম, এই বিষয়গুলো দিয়ে। আর এখানে দেখতে পেলাম পদার্থের ঘনত্বের সঙ্গে ভর এবং আয়তনের সম্পর্ক, আপেক্ষিক ঘনত্বের সঙ্গে পদার্থের ঘনত্বের যে সম্পর্ক, এগুলো থেকে আমরা ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমি কোশ্চেন দেবো, তোমরা সেগুলো